সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব নেপালের এক দুর্গম পাহাড়ি এলাকা যার নাম গান্দ্রুক। আমি আজকে আমার অবস্থান থেকে সকালবেলায় এই গান্দ্রুকের উদ্দেশ্যে বাস স্ট্যান্ড গেলাম। বাসে টিকিট কেটে চেপে বসলাম। আস্তে আস্তে বাস ছেড়েছে। এই পোখরা 0 পয়েন্ট থেকে গান্দ্রুক 52 কিলোমিটার। এই 52 কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা। আপনারা অবশ্যই জানেন যে নেপালের দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রত্যন্ত এলাকায় অন্য কোনো যানবাহন নাই। বাংলাদেশের মতো কোনো অটো, সিএনজি, রিক্সা এসব নাই, প্রাইভেট কারও নাই। দুর্গম এলাকায় প্রাইভেট কারও নাই, শুধু বাস কোন বাসগুলি মিনি বাস, যে মাইক্রো বাসের মতো যে একটু বড় ধরনের বাসগুলি, এই বাসগুলি আপনার ভাড়াও কম। এগুলি গরিব মানুষের বাস। সরকার গরিব মানুষের দিক খেয়াল করে এই প্রত্যন্ত অঞ্চলে এই বাসগুলি দিচ্ছে। এই বাসগুলি আপনার আস্তে আস্তে চলে এবং অনেক রিক্সি রাস্তা দিয়া এই বাসগুলি চলে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেতে যেতে এই নেপালীয় দুর্গম এলাকা উপভোগ করবেন এবং দেখতে পারবেন স্বচক্ষে যে নেপালিয়ান সাধারণ মানুষ যারা সিটির বাইরে থাকে, কৃষিকাজ করে, ক্ষেত খামারে কাজ করে, তাদের জীবন জীবিকা যে কতটুকু দুর্বিষহ স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। আল্লাহর অশেষ রহমত, এদেশে হরিনিয়ারদের আনাগুনার কারণে, হরিনিয়ারদের বেপরা টাকা পয়সা খরচ করার কারণে সম্ভবত তাদের রিজিকির 60% জোগাড় হয় শুধু হরিনিয়ারদের বেপরা চলাফেরার কারণে। গান্দ্রুক যেতে 52 কিলোমিটার সময়, তার আগে নয়াপোল একটা এলাকা আছে। নয়াপোলের পরে আর কোনো স্থায়ী বসতি চোখে পড়ে নাই। যাই আছে শুধু হালকা পাতলা ছোট ছোট কুড়েঘর, হয়তো 1-2টা ফ্যামিলি যেখানে বাস করে। পাহাড়ি অনেক ঢালু রাস্তা, যেই এই নদীর ধার দিয়া এই রাস্তাটি, এই নদীটি মানে সমুদ্র যে স্কেল, ওই স্কেল থেকে 6000 ফিট উপর দিয়ে রাস্তাটি। আমরা প্রায় এসে পড়েছি। নয়াপোল থেকে 20 কিলোমিটার, নয়াপোল থেকে অনেক আগেই ছেড়ে দিয়েছে। গান্দ্রুক যে বাস স্ট্যান্ড, এই গান্দ্রুক বাস স্ট্যান্ডের শুধু নামই বাস স্ট্যান্ড, এখানে কোনো স্থাপনা নাই, অন্য কোনো কিছু নাই। যেই রাস্তা, সরু রাস্তাটা দিয়ে বাস ঢুকছে, অনেকক্ষণ আবার পিছিয়ে বেগে এসে বাসটি ঘুরে আবার পোখরার উদ্দেশ্যে রওনা দিবে। এই হলো এই গান্দ্রুক বাস স্ট্যান্ডের নমুনা। অনেক ভয়ানক রাস্তা। অনেক সময় জানালা দিয়ে নিচ দিক তাকাইলে যে কোনো মানুষ মানে ভয় পাওয়ার মতো দৃশ্য আপনার চোখে পড়বে, এত গভীর খন্দক। আপনি আশ্চর্য হবেন যে তাদের দৈনন্দিন জীবনযাপনের অবস্থা দেখলে। হয়তো এক মহল্লার লোক আরেক মহল্লার সাথে দেখা করতে মানে অনেক সময় লাগে, মানে কয়েকদিন সময় লাগে।
শেষ পর্যন্ত আমি গান্দ্রুক বাস স্ট্যান্ড নামে একজন লোক ঠিক করলাম। আমার লাগেজটা মাত্র 10 কেজি ওজন, 500 রুপিস দিতে হবে আমাকে গান্দ্রুক মানে আমার যে কটেজের কাছে নিয়ে দেওয়ার জন্য। আমি এবং সে আগে, আমি পিছে পিছে হাঁটতেছি। একটু খেয়াল করলে দেখবেন এখানে মানুষের আনাগোনা একেবারেই কম। কিছুক্ষণ যেতে যেতে আমরা হাঁপিয়ে পড়লে ওই লোকটি একটু রেস্ট নেয়, আমিও তার সাথে রেস্ট নেই। যে আর অন্য অন্য যাত্রী যারা ছিল তাদের মালও ক্যারিং করাইতেছে। যেতে যেতে এই ভিডিওটা একটু খেয়াল করেন, আমাদের ডান পাশে কয়েক হাজার ফিট উঁচু পাথরের পাহাড়, আর বাম পাশে দেখেন, ডান পাশে দেখেন যে 6500 ফিট নিচু খন্দক। অনেক ভয়ানক রাস্তা। যাওয়ার সময় সামনে একজন নেপালিয়ান ভদ্রলোকের সাথে দেখা হলো, ওনার সাথে পরিচয় হলো। উনি 1988 সালে সাব গেমস ফুটবলে উনি খেলোয়াড় ছিল। উনি বাংলাদেশে খেলতে আসছিল। বাংলাদেশের অনেক গুণ কীর্তন উনি গাইছে, যা আমাদের চিরচরিত স্বভাব। উনি বললো এই ভদ্রলোক ভাই অনেক ভালো মানুষ, যে ওই বছর নেপাল বাংলাদেশের সাথে সাব গেমসে জিতার পরে এরা যে ফিটা খাইছিল, মানে কি পাবলিকের কিল খাইছিল, এই ব্যাপারে একটু আফসোস করলো যে আমরা জিতার পরে সব মিলাই সামনে কিলান শুরু করছে। যেতে যেতে অনেক হোটেল কটেজের মালিকের সাথে কথা বললাম, দরাদরি করলাম, দর বনে না, আমি সামনে আরও উঁচুতে গেলাম। আপনারা যদি কেউ আসতে থাকেন অবশ্যই দরাদরি করবেন, কারণ এদেশের যেই কোনো যাতায়াত হোক, খাবার হোক, আপনি যদি দামাদামি না করেন ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আবারও বলি, বাঞ্ছারামপুর তথা ব্রাহ্মণবাড়িয়ার কোনো ইউটিউবার, কোনো অ্যাডভেঞ্চার, কোনো এই ভ্রমণ পিপাসু ভাই যদি এই গান্দ্রুক পাহাড়ে এসে থাকেন, আমার আইডিতে একটু হ্যালো দিবেন, খুশি হব। এই যে দেখতেছেন এই অনেকগুলি গাধা, এই নেপালিয়ান ভাই সাব গেমসের খেলোয়াড় ছিল। এই গাধাগুলি মানুষের দৈনন্দিন ব্যবহারিক যে জিনিসপত্র, এগুলি এই নিচ থেকে ওপরে ক্যারি করে থাকে এই গাধা দিয়ে। নেপালিয়ান যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের বৈচিত্র্যময় জীবন, খুবই কষ্টে আছে তারা। আমরা আরও উপরের দিকে উঠলাম। উঠতে উঠতে কিন্তু আমি অনেক হোটেল মালিকের সাথে কথা বলছি, আমি আরও কম চাই। শেষ পর্যন্ত এই কটেজের দোতলায় একটি রুম পছন্দ করলাম। শেষ পর্যন্ত সন্ধ্যা ঘনিয়ে আসলো, তাপমাত্রা যখন 4 নামছে, এই কটেজের মালিক লাকড়ি দিয়ে আগুন জ্বালাইছে। আগুন কিন্তু অনেক মূল্যবান লাকড়ি দিয়ে, দেখেন কোনো ধোঁয়া নাই, শুধু তাপ আর তাপ। অনেকক্ষণ আগুন জ্বালানোর পরে শরীর যখন গরম হলো, তখন টেবিলে খানা আসলো, বলল যে চলেন খানা খাই যাইয়া। অনেক সুস্বাদু, মানে অনেক সুস্বাদু খানা খাইলাম, অনেক ভালো লাগলো। তো সম্মানিত ভিউয়ার্স, এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আবারও আপনাদের সাথে দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।